সাইদুর রহমান, একটা বিষয়, এই যেমন টাঙ্গাইলের দুর্ঘটনা, এটিকে যদি আমরা কেস স্টাডি হিসেবে ধরি, সেটি সম্পর্কে যেটি জানা যায় যে চট্টগ্রাম থেকে ওনারা ফিরছিলেন রাজশাহীতে। এখন চট্টগ্রাম থেকে রাজশাহীতে প্রতিটা যাত্রীর ভাড়া প্রায় 1700 থেকে 1800 টাকা, এবং ওনারা যারা ট্রাকে যাচ্ছিলেন তাদেরকে ভাড়া গুনতে হচ্ছিল মাত্র 400 থেকে 500 টাকা। সুতরাং দারিদ্র মানুষকে আসলে ঝুঁকি নিতে বাধ্য করে, এটা যেমন ঠিক, তেমনি ট্রাকে করে এরকম বেশি সংখ্যক মানুষ পরিবহন। সুতরাং এই মানুষের যারা ফিরছেন তাদের মনস্তত্ত্ব আর আইনের প্রয়োগ আপনার কাছে কি মনে হয়? মানে এরকম কোনো রিসার্চ আপনাদের আছে কিনা যে এটির কোনটি আসলে আগে জরুরি? না, দেখুন, সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে প্রথম কারণ কিন্তু ব্যবস্থাপনাগত ত্রুটি, দ্বিতীয় কারণ মোটরযান এবং সড়ক, ত্রুটিপূর্ণ সড়ক, তৃতীয় কারণ চালক। তো আমাদের তো ব্যবস্থাপনায় নাই। সড়ক পরিবহন আইনে চালকদের কর্মঘণ্টা নির্দিষ্ট করা আছে, তার নিয়োগপত্রের কথা বলা আছে, তার বেতনের কথা বলা আছে, এবং চালক কোনোভাবেই 6 ঘন্টা এবং পরের 2 ঘন্টা 8 ঘন্টা বেশি যানবাহন চালাবে না। কিন্তু সেই চালক কতক্ষণ চালাচ্ছিল, অর্থাৎ তাকে দিয়ে চালানো হচ্ছিল, এটা তো ব্যবস্থাপনাগত ত্রুটি। ভাড়া নৈরাজ্য আছে, বাসে গেলে পরে অনেক বেশি ভাড়া লাগে, তারা সেই ভাড়া থেকে কম টাকায় যাওয়ার চেষ্টা করছিল, তারা তো সাধে ওঠে নাই, তারা কম টাকায় ঈদের জন্য বাড়ি যাওয়ার জন্য উঠেছে। অর্থাৎ আমরা ভাড়া নৈরাজ্যকে বন্ধ করতে পারি নাই। এবং সরকারের পরিবহন সক্ষমতা বলে কিছু নাই। সরকারের তো একটা বিআরটিসি নামে একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের যে সমস্ত বাসগুলো আমরা কিনে দিয়েছি জনগণের করের টাকায়, সেই বাসগুলো তারা সব অধিকাংশ বাস তারা ইজারা দিয়ে দিয়েছে ব্যাংকে, সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, ইউনিভার্সিটিতে। এই যে ইজারা দেওয়ার জন্যই তো বিআরটিসিকে বাস কিনে দেওয়া হয় নাই। তাদের বাসগুলো তো জনসাধারণকে পরিবহন করবে, তো তারা ইজারা দিছে কেন? এটা তো তাদের যে সিটিজেন চার্টার সেটাকে ভায়োলেট করতেছে, এবং এটা একটা অন্যায় করতেছে, একটা অপরাধ করছে, এবং রাষ্ট্রের সবার চোখের সামনে এই অপরাধগুলো হচ্ছে। তারা যদি বিআরটিসি সার্ভিসটা থাকতো, এই বিআরটিসি সার্ভিসের মধ্য দিয়ে সরকার তার পরিবহন সক্ষমতা বৃদ্ধি করতো, এই মানুষগুলো যেতে পারতো কম টাকায়। এর পাশাপাশি সড়ক থেকে তো মানুষকে রেলে নিতে হবে। পৃথিবীতে সবচেয়ে টেকসই গণপরিবহন তো রেল এবং নৌ। তো আমরা যদি সড়ক থেকে যদি রেলমুখী করতে পারি, রেলের সংখ্যা বাড়াতে পারি, রেল লাইনকে সম্প্রসারণ করতে পারি, আধুনিক করতে পারি, কোচের সংখ্যা বাড়াতে পারি, মানুষ তো রেলে যাবে, দুর্ঘটনা কম ঘটবে। এবং সড়ক থেকে যত বেশি মানুষ রেলমুখী হবে, যত পণ্যবাহী যানবাহন রেলমুখী হয়ে যাবে। কারণ কয়েক হাজার ট্রাকের সমান পণ্য তো একটা ট্রেনে যেতে পারে, গুডস ট্রেন যেটা, সেই ট্রেন তখন বন্ধ হয়ে গেছে, এখন গুডস ট্রেন তেমন দেখা যায় না। এবং সড়ক থেকে যখন গুডস ট্রাক কমে যাবে তখন দুর্ঘটনা এমনি কমে যাবে। কিন্তু আমরা তো দুর্ঘটনা কমানোর জন্য ব্যবস্থাপনাগত যে ত্রুটি আছে সেটা সংশোধন করছি না। সরকার তার পরিবহন সক্ষমতা বৃদ্ধি করছে না। সরকার যেটা করছে সেটা হলো যে দফায় দফায় বৈঠক করছে, কমিটি করছে, আর সুপারিশ মালা তৈরি করছে। এই বৈঠক, কমিটি গঠন আর সুপারিশ তৈরির মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি দীর্ঘদিন থেকে। এখান থেকে বেরোনোর কোনো উদ্যোগ নেই, এবং কোনো একটা জায়গা থেকে তো শুরু করতে হবে, শুরুই করছে না। এবং যা শুরু করছে সেটা সমন্বয়হীনতা, একটির সাথে অপরটির কোনো মিল নেই। আমি মাল্টিমোডের যানবাহন রেখে দিছি রাজধানীর সড়কে, তারপরে আমি সিগন্যাল আপডেট করছি, এআই দিচ্ছি, অথচ আমার সড়ক তো, আমার পুরো রাজধানীর সড়ক তো একটা দোকান, একটা বড় ধরনের দোকান। এটা নানা রকমের যান্ত্রিক, অযান্ত্রিক, স্বল্পগতির, দ্রুতগতির, নানা রকমের বাইসাইকেল, মোটর সাইকেল, কি না এখানে, সেটা আমরা সংশোধন করছি না। এবং এই যে অটোরিকশার কথা উনি বললেন প্রফেসর হাদিউজ্জামান সাহেব, সেটা অটোরিকশা মানুষের সামনে যদি উন্নত বিকল্প দেওয়া হয় তাহলে মানুষ তো পুরাতনটা আর চলবে না। যেমন আমরা একসময় বাটন ফোন ব্যবহার করতাম, এখন করি না, কারণ আমার সামনে উন্নত বিকল্প আসছে। আমি যদি অটোরিকশার বিকল্প গণপরিবহনকে যদি ডেভেলপ করে দিই, মানুষ তো আর অটোয় চলবে না, মানুষ তখন গণপরিবহনে চলবে। কিংবা বুয়েট যে একটা আধুনিক অটোরিকশার একটা ডিজাইন করেছে সেটাও যদি থাকতো, মানুষ সেটা বেছে নিত। আমি তো কিছুই করলাম না, মানুষ এখন অটোতে যাবে। এখন অটোর কারণে আমরা অটোর সমালোচনা করছি, আবার আমরা নিজেরাই কিন্তু প্যাডেল রিক্সায় চড়ছি না, অটোতেই চড়ছি। তার মানে কি, আমরা সবসময় উন্নত বিকল্প খুঁজি। তো সরকারের দায়িত্ব সাধারণ মানুষের সামনে উন্নত বিকল্প হাজির করা, এবং এটা করলে এই সমস্ত ঝুঁকিপূর্ণ যানবাহন এমনিতে বন্ধ হয়ে যাবে। আর এই মানুষগুলোকে গ্রামে ফেরার কর্মসংস্থান করতে হবে, মফস্বলের কর্মসংস্থান করতে হবে। অর্থাৎ ঢাকামুখী যে জনস্রোত, অর্থাৎ যে মানুষটি গত সপ্তাহে রংপুরের মাঠে ধান কাটছিল, সে আজকে অটো চালাতে চলে আসলো ঢাকায়। মানে ঢাকায় আগে অটো চালানো যায়, কোনো বাধা নেই, সে তো এটা করবেই। তো তার সামনে এই সস্তা কাজের জায়গাগুলো তো বন্ধ করতে হবে, কিন্তু শুধু বন্ধই না, তার বিকল্প কর্মসংস্থান করে দিতে হবে। অর্থাৎ কৃষিকাজে তার যদি লাভবান হওয়ার সুযোগ থাকে সেখানে ওটা করবে, ওখানে তো লাভবান হওয়ার সুযোগ নেই। তো সুতরাং একটা মাস্টার প্ল্যান করতে হবে, বিশেষজ্ঞ যারা আছে তাদেরকে নিয়ে সরকারকে বসতে হবে। এখন সরকারের সাথে
তো নিশ্চয়ই অনেক বিশেষজ্ঞ আছে, কিন্তু অনেক অবিশেষজ্ঞও আছে, অনেক সুবিধাবাদী মানুষজনও আছে। সুতরাং সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা জনগণের সেবা করবে নাকি তারা তাদের মেয়াদ পূর্ণ করার জন্য কিছু মানুষজনকে নিয়ে এইভাবে জনগণের সাথে কথাবার্তা বলে সময়টা পার করবে, সেটা সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। তবে মানুষের সেবা করাটাই তাদের একমাত্র নৈতিক দায়িত্ব।